যেভাবে চালানো হয় হাদিকে হত্যার কিলিং মিশন, সিসিটিভি ফুটেজ ফাঁস, হিট লিস্টে ৫০ ব্যক্তি। এস আলমের টাকায় ওসমান হাদির উপর হামলা, ৪০০ কোটি টাকার মাস্টার প্ল্যান, অনুসন্ধানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে শরীফ ওসমান হাদির উপর যখন গুলি চলে তখন অনেকে একে নিছক রাজনৈতিক সহিংসতা ভেবেছিলেন, কিন্তু গোয়েন্দা তথ্য আর সাম্প্রতিক ঘটনা প্রবাহের জট খুলতেই বেরিয়ে আসছে এক লোমহর্ষক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র। হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দিল্লি থেকে পরিচালিত এক মেগা প্রজেক্টের অংশ, যার অর্থের যোগান এসেছে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলমের পকেট থেকে। ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে লোধি গার্ডেন শেখ হাসিনার গোপন ডেরায় হাজির হন এস আলম। মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনে তিনি সেখানে পৌঁছান। গোয়েন্দা সূত্র বলছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মুহিবুল হাসান চৌধুরী নফেল। সেখানে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্লুপ্রিন্ট। হাসিনার হাতে এস আলম তুলে দেন নগদ ২৫০০ কোটি টাকা এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। মোট ৪৫০০ কোটি টাকার এই বিশাল ফান্ড কেন? উত্তর মিলেছে হাদির উপর হামলার ঘটনায়। এই অর্থের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি, প্রশাসন ও পুলিশকে কিনে ফেলা এবং জুলাই বিপ্লবের নায়কদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। গোয়েন্দা তথ্য বলছে, এস আলমের দেওয়া সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের হিটম্যানদের হাতে হাতে ঘুরছে। হাদি ছিলেন সেই কিলিং মিশনেরই অংশ। হিট লিস্টে আরও নাম আছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, যারা হলেন জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ারের তথ্যমতে ভারতীয় গোয়েন্দা সংস্থার মদতে অন্তত ৮০ জন দুর্ধর্ষ কিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এদের কাজ একটাই, জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা, যাতে নির্বাচন বানচাল করা যায়। হাদির ওপর হামলাকারী শুটার ফয়সাল করিম মাসুদ যে নিষিদ্ধ ছাত্রলীগ পদধারী নেতা তা এখন প্রমাণিত, কিন্তু প্রশ্ন হল, জামিনে থাকা একজন দাগী আসামি কিভাবে এত বড় অপারেশনের সাহস পায়? উত্তর সেই দিল্লি ফান্ড। এস আলমের টাকায় কেনা অস্ত্র আর প্রশাসনিক ছত্রছায়ায় ফয়সালদের মতো খুনিরা আজ বেপরোয়া। নির্বাচনকে সামনে রেখে একের পর এক দেশে উন্মোচিত হচ্ছে এই গভীর ষড়যন্ত্রের নানা দিক। এস আলমের ৪৫০০ কোটি টাকার কথিত অনুদান এবং দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক, সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মধ্যে পড়েছে। বিশ্লেষকদের মতে হাদির উপর এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুদূর প্রসারী অস্থিতিশীলতার ইঙ্গিত। কিলিং মিশন যেভাবে পরিচালিত হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় ৬ মিনিটের ওই বৈঠকে শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবারও ওই কেন্দ্রে যান। এ সময় তার সঙ্গে ছিলেন নতুন সহযোগী আলমগীর। ওই বৈঠকে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই হাদির প্রচারণা টিমে যুক্ত হয় ফয়সাল। পরদিন ১২ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় তারা। তদন্তে বলা হচ্ছে, প্রচারণায় যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করা হয়। ১১ ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। হামলার দিন ভোরে উবারে করে হেমায়েতপুরের একটি রিসোর্টে যায় তারা। রিসোর্টের সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর ৫টা ২২ ফয়সাল ও আলমগীরের গাড়ি প্রবেশের দৃশ্য দেখা গেছে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল হামলার পরিকল্পনার কথা জানায় এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা ১১টা ৫ আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর। তারা সরাসরি সেগুনবাগিচায় হাদির প্রচারণায় যোগ দেয়। দুপুর ১২টা ২২ হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে অভিযুক্তরা পিছু নেয়। দুপুর ১২টা ৫০ হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দার উল উলুম মসজিদের সামনে পৌঁছায়। সেখানে জুম্মার নামাজ আদায় করেন হাদি। নামাজ শেষে দুপুর ২টা ১৬ তিনি সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগীরা অনুসরণ করতে থাকে। মতিঝিল হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকার পর দুপুর ২টা ২৪ খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয় বলে তদন্তে উঠে এসেছে। যদিও হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত এখনও পলাতক, তবে তদন্তে পুরো ঘটনার নকশা স্পষ্ট
স্পষ্ট হয়ে উঠেছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ, কামাল, রুবেল ও মাইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বলে তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূরপ্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এ আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিট লিস্টের লক্ষ্যবস্তু। সংশ্লিষ্ট সূত্রগুলোর তরফে জানা গেছে এ টার্গেট কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও বহুমুখী। সরাসরি কোনো রাষ্ট্রীয় বাহিনীকে সামনে না এনে ছায়া সংগঠন, ভাড়াটে ক্যাডার এবং ডিজিটাল ট্রোল আর্মি ব্যবহার করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ৩টি স্তর লক্ষ্য করা যায়। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ব্যক্তিদের ভারত বিদ্বেষী, উগ্রবাদী বা সাম্প্রদায়িক তকমা দিয়ে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, যাকে বলা হচ্ছে শিকারের পরিবেশ তৈরি করা। দ্বিতীয়ত, বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ও ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা হয়। তৃতীয়ত, সুযোগ বুঝে শারীরিক হামলা বা ডিজিটাল স্পেস থেকে তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। হাদির ওপর হামলার পর উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো মনে করছে এটি কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলা ব্যক্তিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বৈশ্বিক ও আঞ্চলিক চক্রান্তের অংশ। বিশ্লেষকদের মতে ভারতীয় আধিপত্যবাদ কেবল রাজনৈতিক নয়, এটি বর্তমানে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও শিকড় গেড়েছে। যারা তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, অসম বাণিজ্য কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির অহেতুক হস্তক্ষেপ নিয়ে তথ্য নির্ভর প্রশ্ন তোলেন, তারা সরাসরি একটি শক্তিশালী স্বার্থগোষ্ঠীর পথে বাধা হয়ে দাঁড়ান। দীর্ঘ ১.৫ দশক ধরে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যেসব গোপন বা অসম চুক্তি করেছিল, সেগুলোর স্বরূপ যারা জনসম্মুখে উন্মোচন করছেন, তারাই এখন ঘাতকদের মূল লক্ষ্যবস্তু। বিশেষ করে আবরার ফাহাদের উত্তরসূরি হিসেবে যারা তরুণ প্রজন্মকে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ করছেন, তাদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়াই এ কিলিং মিশনের মূল উদ্দেশ্য। উদ্ভূত পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থাগুলো এবং ছাত্র জনতার বিপ্লবের পক্ষের শক্তিগুলো সমন্বিতভাবে একটি তালিকা তৈরি করেছে, যাদের জীবনের নিরাপত্তা এখন সর্বোচ্চ ঝুঁকিতে বলে মনে করা হচ্ছে।